গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখবো 17 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, 2026 সালের মে মাসে 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার বা অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন রথীন্দ্র বোস। দেখো এবার একটু দেখে নিই এনার সম্পর্কে। 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার রথীন্দ্র বোস। আর স্বাধীনোত্তর অর্থাৎ স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের ইতিহাসে ইনি হচ্ছেন উত্তরবঙ্গের প্রথম বিধায়ক যিনি স্পিকারের চেয়ারে বসলেন। এনার রাজনৈতিক পরিচয় কি? কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ। এবারই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা একটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যার মোট আসন সংখ্যা হচ্ছে 294। নতুন বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো এবং নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্যপাল সাময়িকভাবে একজনকে প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করেন। আর আমরা জানি প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন তাপস রায়। স্পিকার হচ্ছেন বিধানসভার প্রধান পরিচালনা আধিকারিক, মানে প্রিসাইডিং অফিসার, যিনি সবার শৃঙ্খলা রক্ষা করেন এবং ভোটাভুটি পরিচালনা করেন এবং সভাপতিত্ব করেন। ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে রয়েছেন? আমাদের ওম বিড়লা। বিধানসভার স্পিকারের ক্ষমতা কি? কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা রয়েছে একমাত্র বিধানসভার স্পিকারের। তিনি কক্ষের শান্তি আর শৃঙ্খলা বজায় রাখেন। কোনো সদস্য অসংলগ্ন আচরণ করলে স্পিকার তাকে সাময়িকভাবে বরখাস্ত বা শাস্তি দিতে পারেন। কক্ষে কে কখন কথা বলবেন তা স্পিকার নির্ধারণ করেন। বিতর্ক মডারেট করা, পদ্ধতির উপর রায় দেওয়া এবং ভোটের ফলাফল ঘোষণা করা তার প্রধান দায়িত্ব। যৌথ অধিবেশনে মানে কেন্দ্রীয় সংসদের মতো রাজ্যের ক্ষেত্রে সাধারণ বিল নিয়ে দুই কক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হলে রাজ্য আইনসভার যৌথ অধিবেশন ডাকার কোনো সাংবিধানিক বিধান বা নিয়ম কিন্তু নেই। রাজ্য বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ আর পদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আর্টিকেল 178। আর্টিকেল 182 কি আলোচনা করে? রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের পদ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত এটা। আর রাজ্য মন্ত্রী পরিষদ গঠন এবং রাজ্যপালের দ্বারা মুখ্যমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করে আর্টিকেল 164। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো রয়েছে। তোমরা চাইলে ওখান থেকে A4 সাইজের এই পিডিএফগুলো ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর যদি পুরো ইয়ারলি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে মক টেস্ট চাও একসাথে প্র্যাকটিস করার জন্য, সেক্ষেত্রে কোর্স সেকশনে রয়েছে তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বাকি অন্যান্য ব্যাচে চলছে প্রত্যেকটা সেন্ট্রাল আর স্টেট এক্সামের জন্য এক্সাম স্পেসিফিক, ব্যাচ স্পেসিফিক। তোমরা এগুলোতে যুক্ত হতে পারো। উইথ টেস্ট সিরিজ রয়েছে এই প্রত্যেকটা ব্যাচই। এবং মিসলেনিয়াসেরও তোমরা জানো স্টার্ট হয়েছে এবং এই 15 মেটাকে বাড়িয়ে 20 মে করে দেওয়া হয়েছে তোমাদের এই অফার পিরিয়ডটা, শেষ অফার পিরিয়ডটা। তোমরা চাইলে এর মধ্যে যুক্ত হতে পারো। আর তোমাদের পঞ্চায়েতের ব্যাচও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আজকালের মধ্যে। তোমাদের আমি বলেছিলাম যে এই উইকে লঞ্চ করব, তো সেটাও জানিয়ে রাখবো। তো তোমরা এগুলো ছাড়াও আরও কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলে আসবো পরের প্রশ্নে। 2026 সালের এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 অর্থাৎ আন্ডার 15 চ্যাম্পিয়নশিপে এশিয়ান মানে ভারত মোট কতগুলো পদক জিতেছে? আন্ডার 15 চ্যাম্পিয়নশিপে ভারত মোট জিতেছে 27টি পদক। এটা দেখো আয়োজন করা হয়েছিল উজবেকিস্তানের তাশখন্দে। ভারত এই টুর্নামেন্টে মোট 27টা পদক জিতেছে। এই মোট কতগুলো জিতেছে আর তার সাথে সাথে মানে টোটাল কতগুলো সোনা পেয়েছে, এই জায়গাটা তোমরা একটু দেখে রাখবে। দেখো গ্র্যান্ড টোটাল যদি দেখি, টোটাল 9টা স্বর্ণপদক পেয়েছে। তার মধ্যে অনূর্ধ্ব 15 বালিকা আন্ডার 15 গার্লসরা পেয়েছে 7টা আর বয়েজরা পেয়েছে 2টো। টোটাল 9টা সোনা আর 27টা হচ্ছে টোটাল, মানে গ্র্যান্ড টোটাল আর কি, টোটাল মেডেল পেয়েছে। যারা যারা পেয়েছে তাদের নামগুলো একবার দেখে রাখো। যেমন হচ্ছে তোমার হচ্ছে আনাজি, সোনিয়া, তানভি, হানসিকা আত্রিশ আর সুনয়না। আর ভূমিকা, অ্যাঞ্জেল, ছেলেদের মধ্যে জয়শ কুমার, মোহাম্মদ ইয়াসের। এরপর 2026 সালের মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলস শিরোপা কে জিতেছেন?
মহিলাদের সিঙ্গেল শিরোপা এটা কে জিতেছেন? মার্তা কোস্তুক। 2026 সালের মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতেছেন ইনি। ফাইনালে রাশিয়ার মিরা আন্দ্রেভাকে 6-3, 7-5 করে পরাজিত করেছেন। তারপর 2026 সালের মে মাসে ভারতের কোন শহরে মিশন মৌসুমের অধীনে দেশের প্রথম অত্যাধুনিক আরবান টেস্ট বেড এবং অ্যারোজল অবজারভেটরি উদ্বোধন করা হয়েছে? এটা করা হয়েছে চেন্নাইতে। ভারতের প্রথম আরবান টেস্ট বেড এবং অ্যারোজল অবজারভেটরি এবং সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক সায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন তৈরি হচ্ছে চেন্নাইয়ের রামাপুরাম স্থিত SRM ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। কারা তৈরি করেছে? মিশন মৌসুমের অধীনে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজিতে এটা স্থাপন হয়েছে। ঠিক আছে, আর এটা উদ্বোধন করেছেন ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ডক্টর M রবিচন্দ্রন। এর জন্য IITM এবং SRMIST এর মধ্যে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। প্রায় 60 কোটি টাকা এর জন্য খরচ করা হবে প্রকল্পটার জন্য। 15টা অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম রয়েছে, যেটা আবহাওয়া, বায়ুর গতিপ্রবাহ, তাপমাত্রা এবং অ্যারোজল কণা সংক্রান্ত প্রায় 15 ধরনের বায়ুমণ্ডলীয় তথ্য ট্র্যাক করবে। এরপরে 15ই মে 2026 তারিখে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত শাটল বাস পরিষেবা কোথায় শুরু হয়েছে? হাইড্রোজেন চালিত বাস হচ্ছে এমন এক ধরনের পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল যেটা ব্যাটারির পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এটা তেল বা সিএনজি সেগুলোর অল্টারনেটিভ হিসাবে কাজ করে। তো এটা দিল্লিতে শুরু করা হয়েছে এই ধরনের শাটল বাস পরিষেবা। এই বাস পরিষেবাটা সেন্ট্রাল সেক্রেটারি মেট্রো স্টেশন এবং সেবা তীর্থ মেট্রো স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন করবে। কর্তব্য ভবন, বিজ্ঞান ভবন, নির্মাণ ভবন এবং ইন্ডিয়া গেট দিয়ে হয়ে চলাচল করবে। এরপর 2026 সালের 15ই মে রাজস্থানের প্রথম সেমিকন্ডাক্টর ক্লাস্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে ভিওয়ারিতে। রাজস্থানের প্রথম সেমিকন্ডাক্টর ক্লাস্টার কোথায় তৈরি হচ্ছে? রাজস্থানের আলোয়ার জেলার ভিওয়ারিতে, দিল্লি এনসিআর অঞ্চলের কাছে। সহস্র সেমিকন্ডাক্টরস প্রাইভেট লিমিটেড এরা তৈরি করছে। এখানে মূলত চিপ বা মেমোরি প্রোডাক্টের অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং করা হবে। বছরে 60 মিলিয়ন 6 কোটি ইউনিট প্যাকেজিং এর ক্ষমতা রয়েছে। এরপর 2026 সালের 15ই মে বিপন্ন প্রজাতি দিবস উপলক্ষে ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগযুক্ত গঙ্গা সফট সেল কচ্ছপ কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ভারতের প্রথম স্যাটেলাইট যুক্ত ট্যাগযুক্ত গঙ্গা সফট সেল কচ্ছপ অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আর ব্যাঘ্র সংরক্ষণাগারে এটা ছাড়া করা হয়েছে, অবমুক্ত করা হয়েছে ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে 15ই মে 2026 আন্তর্জাতিক বিপন্ন প্রজাতি দিবসের দিন, এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেতে। কচ্ছপের বৈজ্ঞানিক নাম নিলসোনিয়া গ্যাঞ্জেটিকা, মিষ্টি জলের কচ্ছপ। স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে এই বিপন্ন কচ্ছপের গতিবিধি, স্বভাব, বাসস্থান এগুলো ব্যবহার সম্পর্কে গবেষণা করা হবে। আর এই এন্ডেঞ্জার্ড স্পিসিস ডেটা প্রত্যেক বছর 15ই মে পালন করা হয়। গঙ্গা সফট সেল কচ্ছপ ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 শিডিউল 1 এর অধীনে সর্বোচ্চ আইনি সুরক্ষা পায়। এরপর 2026 সালের মে মাসে কোন রাজ্য ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 100 ডেজ আয়ুষ্মান স্টুডেন্ট কভারেজ মিশন চালু করেছে? এটা করেছে নাগাল্যান্ড। 100 ডেজ আয়ুষ্মান স্টুডেন্ট কভারেজ মিশন, অর্থাৎ 100 দিনের জন্য ছাত্র স্বাস্থ্য বীমা অভিযান নাগাল্যান্ড করেছে। 2026 সালের মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই অভিযানটা চলবে। নাগাল্যান্ড হেলথ প্রোটেকশন সোসাইটি এবং জেলা প্রশাসন এটা পরিচালনা করছে। রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাটা হচ্ছে মূল লক্ষ্য। এরপরে স্যাবেলস গ্রোথ হাবস ইন্ডেক্স অনুযায়ী 2035 সাল পর্যন্ত কোন শহরটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে? বেঙ্গালুরুকে। 2035 সাল পর্যন্ত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান শহর নির্বাচিত হয়েছে ভারতের বেঙ্গালুরু। গ্রোথ হাবস ইন্ডেক্স যেটা রেজিলিয়েন্ট সিটিজ রিসার্চ প্রোগ্রামের একটা অংশ। বিশ্বের 245টা শহরের 2035 সাল পর্যন্ত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস, ব্যক্তিগত সম্পদের প্রসার, অভিবাসন এবং উচ্চ আয়ের পরিবার সংখ্যার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং করা হয়েছে। এরপর 2026 সালের মে মাসে গ্রামীণ ও আধা শহুরে এলাকায় ব্যাংকিং পরিষেবা বাড়াতে জিও পেমেন্টস ব্যাংক কোন ফিনটেক প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্ব করেছে? ইজি পে এর সাথে করেছে।
জিও পেমেন্টস ব্যাংক এবং ফিনটেক সংস্থা ইজিপে যৌথভাবে কাজ শুরু করেছে গ্রামীণ ও আধা শহুরে এলাকার সাধারণ মানুষের কাছে একদম শেষ প্রান্ত পর্যন্ত ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এরপর 2026 সালের মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট কোন বিতর্কিত ধর্মীয় স্থানটিকে দেবী সরস্বতীর মন্দির হিসাবে ঘোষণা করেছে? ভোজশালা কামাল মাওয়া চত্বর। 15 মে 2026 তারিখে মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ভোজশালা কামাল মাওয়া মসজিদ চত্বরটাকে একটা মন্দির হিসাবে ঘোষণা করেছে। বিচারপতি বিজয় কুমার শুক্লা এবং বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চে এই রায় দেওয়া হয়েছে। এই বিতর্কিত কাঠামোর ধর্মীয় চরিত্রটা মূলত দেবী সরস্বতী, যাকে আমরা বাগদেবী বলি, তার উদ্দেশ্যে এবং উৎসর্গীকৃত একটা মন্দিরের আর কি, মানে সরস্বতীকে উৎসর্গীকৃত একটা মন্দিরের। ঐতিহাসিক নথিতেও এটাকে সংস্কৃত শিক্ষার একটা অন্যতম বড় কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। আর ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটা হচ্ছে সিন্ধুলিপি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আল বিরুনি কোন দেশ থেকে এসেছেন? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। কুইক রিভিশন 16 মে 2026 এর। চলো, প্রথম প্রশ্ন কি ছিল? আচ্ছা, এখানে তোমাদের একটু অ্যানিমেশনের প্রবলেমটা আজকেও থেকে গেছে। আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। নেক্সট দিন থেকে অ্যানিমেশনের এই জায়গাটা ঠিক করে দেবো। 2026-27 বিপণন মরশুমে কতগুলো খারিফ শস্যের জন্য এমএসপি বৃদ্ধি অনুমোদন করা হয়েছে? এটা 14টা। 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে কে উগান্ডার রাষ্ট্রপতি হিসাবে সপ্তম মেয়াদের জন্য শপথ নিয়েছেন? ইয়োওয়ারি মুসেভেনি। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি সামরিক পরিবহন বিমান এয়ারবাস C295, এটা হচ্ছে বদোদরাতে হয়েছে। 2026 সালের মে মাসে প্রকাশিতব্য আপনাপন বইটার লেখক শিবরাজ সিং চৌহান। 2026 সালের মে মাসে যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পি কুমারন। 2026 সালের মে মাসে আয়ুষ সংক্রান্ত তথ্য আর পরিষেবাগুলোকে বিভিন্ন ভারতীয় ভাষায় পৌঁছে দিতে আয়ুষ মন্ত্রক ডিজিটাল ইন্ডিয়া ভাষণের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। 2026 সালের মে মাসে ভারতের কোন দেশীয় স্বয়ংক্রিয় যুদ্ধ বিমানটা পর্তুগালে তৈরি করার ঘোষণা দেওয়া হয়েছে? ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ইটিপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজি দলটার মালিকানা গ্রহণ করেছেন? এটা হয়ে যাবে ডাবলিন গার্ডিয়ানেস। 2026 থেকে 33 সালের জন্য ঘোষিত সিওএসওপি প্রোগ্রামের প্রধান লক্ষ্য গ্রামীণ আয় বৃদ্ধি আর জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করা। সম্প্রতি প্রবীণ সুদের মেয়াদ 1 বছর বাড়িয়ে বৃদ্ধি করা হয়েছে। ইনি কোন সংস্থার ডিরেক্টর? সিবিআই। ভারতের বিচার বিভাগীয় তথ্যকে তালুকা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিজিটালভাবে সংযুক্ত করতে সুপ্রিম কোর্ট সম্প্রতি ওয়ান কেস ওয়ান ডেটা উদ্যোগ চালু করেছে। 2026 সালের 1 জুলাই থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের পরিবর্তে কোন নতুন আইনটা কার্যকর হতে চলেছে? বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অ্যাক্ট, ভিবিজি রামজি অ্যাক্ট। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।